নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। হেলথ ইনসাইটের আরেকটা টপিক নিয়ে আমরা আজকে ডিসকাশন করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করব সেটা একটা খুব জটিল নেফ্রোলজির টপিক। আমি সহজ করে বলার চেষ্টা করব যে ক্রিয়েটিনিন কন্ট্রোল করার উপায় কী। তাহলে অনেক পেশেন্ট এসে আমাদের জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু ক্রিয়েটিনিনটা কন্ট্রোল করবো কীভাবে। তো আমি এই যে আজকের আলোচনাটা করছি, এটা করছি তাদের জন্য যাদের ক্রিয়েটিনিন বেশি আছে, যারা যারা অলরেডি নেফ্রোলজিস্টকে দেখাচ্ছেন যে একটা সিকেডি কিডনি রোগ সম্বন্ধে ডায়াগনোসিস হয়েছে। তারা ক্রিয়েটিনিন, আমরা জানি ক্রিয়েটিনিন বেসিসে এখন ইজিএফআর ক্যালকুলেট করে আমরা কিডনি রোগটাকে স্টেজ 1 টু স্টেজ 5 ভাগ করি। এবং যদি আমার যারা পেশেন্ট আছেন তারা জানেন আমি আমার প্রেসক্রিপশানে কিডনির রোগের স্টেজটা সাধারণত লিখে দিই এবং জিএফআরটাও লিখে দিই যে কত জিএফআর আপনার কিডনির ফাংশন মোটামুটি রয়েছে। তো ক্রিয়েটিনিন জিনিসটা খুব ক্রুড, মানে এটা একটা কাঁচামালের মতো, মানে এটা একটা থার্মোমিটার যেটা দিয়ে আপনার টেম্পারেচার মাপা যায়। টেম্পারেচার মাপা মানে জ্বর কত হলো সেটা বোঝা, কিন্তু টেম্পারেচার আপনাকে বলবে না যে জ্বরটা কমালে কি করতে হবে, জ্বরটা কমতে গেলে কি করতে হবে, জ্বরটা বেড়ে গেলে তখন কি ওষুধ খেতে হবে, বা জ্বরটা কতটা সিরিয়াস এটা আপনাকে থার্মোমিটার বলবে না। ঠিক তেমনভাবে ক্রিয়েটিনিন শুধু একটা সংখ্যা। এই সংখ্যাটা থেকে আপনার নেফ্রোলজিস্ট কিডনির ফাংশনটা বার করেন, যেটা জিএফআর। তো ক্রিয়েটিনিন সবসময় আমরা জিএফআর মেজারমেন্ট করতে ব্যবহার করতে পারি না। এর অনেকগুলো ফেলাসি আছে। যেমন যাদের ওজন খুব কম বা যাদের ওজন প্রচণ্ড বেশি, সেক্ষেত্রে ক্রিয়েটিনিন থেকে জিএফআর বার করার যে ফর্মুলাগুলো সেগুলো একটু ভুল রেজাল্ট দেয়, তখন আমাদের অন্যরকম পদ্ধতি অবলম্বন করতে হয়। ক্রিয়েটিনিন যেহেতু একটা দূষিত পদার্থ এবং কিডনি যেহেতু ক্রিয়েটিনিনটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন করে বাইরে বার করে দেয় ইউরিনের সঙ্গে, সুতরাং ইউরিনের মধ্যে ক্রিয়েটিনিন যত বেশি তত আপনার ব্লাডে ক্রিয়েটিনিন কম। আমরা ইউরিনে ক্রিয়েটিনিন সাধারণত মেজার করি না, আমরা ব্লাডেই ক্রিয়েটিনিন মেজার করি। বুঝতেই পারছেন, যখন কিডনি রোগ হচ্ছে এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে যাচ্ছে, ক্রিয়েটিনিন এক্সক্রিশনটা কিডনি দিয়ে কমে যায়, রক্তে জমে যাচ্ছে। তাই ইনডাইরেক্টলি ক্রিয়েটিনিন একটা মেজারমেন্ট যে কিডনির গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কতটা কিডনির ফাংশন কমেছে। তাহলে সবসময় ক্রিয়েটিনিন আইডিয়াল নয়। আমি বললাম খুব রোগা বা খুব ওবিজ মোটা মানুষের ক্ষেত্রে ক্রিয়েটিনিন ভ্যালুটা ফেলেশিয়াস হতে পারে। একজন 90 কিলো 100 কিলো ওজনের মানুষের যদি ক্রিয়েটিনিন 3 হয় এবং একজন 35 কিলো ওজনের মানুষের বা 40 কিলো ওজনের মানুষের যদি ক্রিয়েটিনিন 3 হয়, তাদের মধ্যে কিডনির রোগের সিরিয়াসনেসের অনেকটা তফাৎ আছে। যার 40 কিলো ওজন এবং ক্রিয়েটিনিন 3, তার কিডনি ফাংশন খুব কম। এবং যার ওজন অনেক বেশি 90 কিলো বা 100 কিলো, তার যদি ক্রিয়েটিনিন 3 হয়, সেক্ষেত্রে ক্যালকুলেট করে দেখতে হবে যে তার কিডনির ফাংশন কিন্তু ওই 40 কিলো মানুষের থেকে বেশি। সুতরাং অবশ্যই বডি ওয়েটের উপর নির্ভর করে, এজের উপর নির্ভর করে এবং এথনিসিটির উপর নির্ভর করে যে আপনি ভারতীয় না আপনি ককেশিয়ান আমেরিকান, না আপনি মঙ্গলয়েড, না আপনি একজন ব্ল্যাক মানুষ, তার উপরে নির্ভর করছে যে আপনার ক্রিয়েটিনিনের ভ্যালুটা কত। সে যাই হোক, আমি বলবো যে আগে নিজের জিএফআরটা জানুন এবং আপনার লক্ষ্য থাকবে যে জিএফআরটাকে মেনটেন করা অথবা জিএফআরটাকে একটু কমানো, এবং জিএফআরটাকে যাতে না আপনাকে খুব জিএফআরটা কমে যায় সেটা লক্ষ্য রাখা। জিএফআর কম বেড়ে যায়, বেড়ে গিয়ে ক্রিয়েটিনিন কমে যায়, এরকম ক্রনিক কিডনি ডিজিজে কম হয়। আমি আমার পেশেন্টদের বলি যে মেনটেন করে রাখুন, মেনটেন করে রাখলেই যথেষ্ট। তাহলে কাদের ক্রিয়েটিনিন কমে? কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজে ক্রিয়েটিনিন কমে, তার কিছু কিছু ওষুধ আছে, সেগুলো ব্যবহার করে আমরা ক্রিয়েটিনিন কম করতে পারি, তার সঙ্গে ডায়েট ইউজ করে। সেই ক্রিয়েটিনিন কম হওয়াটা বা উল্টো দিক থেকে বলতে গেলে সেই জিএফআর বা কিডনির কার্যক্ষমতা বেড়ে যাওয়াটা কিন্তু সাধারণত 10 থেকে 15% বেশি হয় না। মানে আপনার এমন নয় যে ক্রিয়েটিনিন কমে গিয়ে বা জিএফআর বেড়ে গিয়ে আপনার কিডনি ফাংশন নর্মাল হয়ে গেল, আপনি স্টেজ 3 থেকে স্টেজ 1-এ চলে গেলেন, এরকম ইউজুয়ালি কম হয়। কখন হয়? ধরুন আপনি স্টেজ 1-এ ছিলেন, আপনার এই গরমকালে প্রচণ্ড ডিহাইড্রেশন হলো, একটা ডায়রিয়া হয়ে গেল, হয়ে আপনার ক্রিয়েটিনিন বেড়ে গেল, জিএফআর কমে গেল, বা প্রচণ্ড হাঁটু ব্যথার জন্য আপনি একটা পেইন কিলার খেয়ে নিলেন, তাতে আপনার ক্রিয়েটিনিন টেম্পোরারিলি বেড়ে গেল। এদের ক্ষেত্রে কিন্তু ওষুধ দিয়ে ক্রিয়েটিনিনটাকে অনেকটা আবার আগের জায়গায় নিয়ে আসা সম্ভব হয়। তো সেক্ষেত্রে তাড়াতাড়ি করে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। কিছু ওষুধে ক্রিয়েটিনিন ডেফিনেটলি বেড়ে যায়,
সেই ওষুধগুলো অনেক সময় না বুঝে আমরা খেয়ে ফেলি, এবং অনেক সময় আমরা অন্যান্য ডাক্তারবাবুর কাছে যাই যাদেরকে আমরা বলতে ভুলে যাই যে আমাদের কিডনির রোগ আছে। দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলাম, বা অন্য কোনো টেস্ট করলাম, একটা সিটি স্ক্যান করলাম বা এমআরআই করলাম, তাতে কিছু ওষুধ ব্যবহার করা হয় যাতে ক্রিয়েটিনিন বেড়ে যায়। তো এইগুলো হয়তো আমরা ঠিকমতো জানালাম না, যার ফলে এই ওষুধগুলো ব্যবহার হয়ে গেল, তাতে টেম্পোরারি ক্রিয়েটিনিন বেড়ে গেল। অনেকে আমরা কার্ডিয়াক অ্যাঞ্জিওগ্রাফি করতে যাই, অনেক সময় অ্যাঞ্জিওগ্রাফির পরে টেম্পোরারি ক্রিয়েটিনিন বেড়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু ইউজুয়ালি আবার আগের জায়গায় নিয়ে আসা সম্ভব হয় যদি আপনি শিগগিরই নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন। কতগুলো ফ্যাক্টর যেগুলোকে ঠিক করা যায় সেগুলোকে আমরা রিভার্সেবল ফ্যাক্টর বলি। যখনই একজন নেফ্রোলজিস্ট আপনাকে দেখছেন ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে, যখনই আমি আমার পেশেন্টদের দেখি, আমি আমার পেশেন্টদের বোঝাবার চেষ্টা করি, যখন তারা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু ক্রিয়েটিনিনটা কি কমবে, তার প্রথম স্টেপ হচ্ছে আপনার রিভার্সেবল ফ্যাক্টরগুলোকে খুঁজে বার করা, যে এমন কি কোনো রোগ আছে যেটাকে ঠিক করা সম্ভব। কিডনিতে কি কোনো স্টোন হয়েছে, সেটাকে রিমুভ করে দিলে কি ক্রিয়েটিনিন কমে যাবে? ইউরিনে কি কোনো ইনফেকশন আছে, সেটাকে কারেক্ট করে দিলে কি ট্রিট করলে কি ক্রিয়েটিনিন কমে যাবে? আপনি কি সদ্য কোনো পেইন কিলার খেয়েছেন, বা এমন কোনো ওভার দ্য কাউন্টার মেডিকেশন খেয়েছেন যেটার এফেক্টটা কোনো ওষুধের মাধ্যমে কাটিয়ে দিলে ক্রিয়েটিনিনটা কমে যাবে? আপনার এমন কি কোনো রোগ হয়েছে, যেমন বয়স্ক মানুষদের ক্ষেত্রে মাল্টিপল মায়োলোমা একটা রোগ, যেটা কিডনির রোগের সঙ্গে অনেক সময় থাকে, সেটা সেরকম হলে কি ঠিক করলে কিডনির রোগ কমে যাবে? আপনার কি ব্লাড প্রেশার খুব বেশি, যেটার জন্য অনেকগুলো ব্লাড প্রেশারের ওষুধ খেতে হচ্ছে, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে দিলে ক্রিয়েটিনিনটা আরেকটু নেমে যাবে? এইগুলো রিভার্সেবল ফ্যাক্টর। আপনার কিডনি ডাক্তারবাবু যিনি, সেই রিভার্সেবল ফ্যাক্টর যিনি ভালো ডাক্তারবাবু, আপনাকে আগেই ক্রনিক কিডনি ডিজিজে ওষুধের দেওয়ার আগে বা ওষুধ দেওয়ার সঙ্গে এই রিভার্সেবল ফ্যাক্টরগুলোকে জাজ করবেন, অ্যাসেস করবেন, করে এক একটা ফ্যাক্টর টিক করে 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 সেগুলো যদি রুলড আউট হয়ে যায়, তাহলে ক্রিয়েটিনিন কমার থেকে ক্রিয়েটিনিনটা মেনটেন করাটাই সুবিধাজনক। আর যদি এই রিভার্সেবল ফ্যাক্টরগুলোর মধ্যে একটা বা দুটো ডাক্তারবাবু গোয়েন্দার মতো খুঁজে বার করে ফেলেন, তাহলে এগুলোকে ঠিক করলে কিন্তু ক্রিয়েটিনিন কমবে। তাহলে ক্রিয়েটিনিন কমানোর মানে আমার কিছু সবজি ভিজিয়ে জল খাওয়া নয়, কিছু জড়িবুটি খেয়ে নেওয়া নয়, কিছু নন মেডিকেল টিপস ফলো করা নয়, সায়েন্টিফিক্যালি খুঁজে বার করা ডাক্তারবাবুর সঙ্গে একসঙ্গে বসে যে কি কি রিভার্সেবল ফ্যাক্টর আমার কিডনিতে থাকতে পারে, যেগুলোকে কারেক্ট করলে কি আমার ক্রিয়েটিনিনটা কমতে পারে। এটায় যেমন ডাক্তারবাবুর দক্ষতা আছে, তেমনই আপনারও হেল্প লাগবে। আপনাকেও এগিয়ে এসে হিস্ট্রি দিতে হবে, ডাক্তারবাবু আমার মনে হয় যে আমি একটা পেন কিলার খেয়ে ফেলেছি, সেটা আগে এসে বলা। ডাক্তারবাবু আমার মনে হয় যে আমি গত কয়েকদিনে একদম জল খাইনি, বা ডাক্তারবাবু আমার মনে হয় যে আমার 3-4 দিন আগে বা 1 সপ্তাহ আগে একটা সর্দি কাশি জ্বর হয়েছিল, যেটা অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো বা কোভিডের মতো, এগুলোতে ক্রিয়েটিনিন বেড়ে যায়। ডাক্তারবাবুকে বললে ডাক্তারবাবু তখন তার নোটিশ নিয়ে কিছু কিছু ওষুধ দিয়ে ক্রিয়েটিনিনটাকে কম করার চেষ্টা করবেন। সুতরাং আমার মনে হয় কিডনি রোগী বন্ধুরা যারা সবাই ব্যাপারটা বুঝতে পারলেন, রিভার্সেবল ফ্যাক্টর সম্বন্ধে আলোচনাটা বুঝতে পারলেন, মাথায় রাখবেন, এবং কিডনি ক্রিয়েটিনিন কমানোর ক্ষেত্রে ডাক্তারবাবুর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাতে হাত দিয়ে রিভার্সেবল ফ্যাক্টরগুলোকে খুঁজে ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।